হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার এবং আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ক্লাস নিয়ে। মূলত ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে একটা দুর্দান্ত এপিসোড হতে চলেছে। সবার প্রথমেই বলবো, ভিডিওটা শুরু করার আগে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে, কারণ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু সাধারণ একটা টপিক নয়। এটা কিন্তু তোমাকে একটু ভালো করে বুঝতে হবে, আত্মস্থ করতে হবে বিষয়টা। সাধারণ গল্প কবিতার মতো কিন্তু আজকের পাঠ্যটা আমাদের নয়, যার কারণে তোমাদের ভালো করে বোঝার সুবিধার জন্য আজকে কিন্তু সম্পূর্ণ গল্পটা আমরা ডিটেল আলোচনা করব। তার জন্য তোমাদের সবার আগে প্রস্তুতি নিয়ে নিতে হবে। তোমাদের পাশে যে টেক্সট বইটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে সেই টেক্সট বইটা নিয়ে নিতে হবে এবং সঙ্গে হাতে একটা পেন বা পেন্সিল নিয়ে দাগানোর জন্য প্রস্তুত থাকতে হবে। এবং সবার প্রথমে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবে না এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবে। তো চলো ক্লাসটাকে শুরু করা যাক। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে যে তোমাদের প্রবন্ধ অংশটা রয়েছে সেই প্রবন্ধটা নিয়ে আলোচনা করবো, অর্থাৎ স্বামী বিবেকানন্দের লেখা বাঙ্গালা ভাষা নামক প্রবন্ধটি আজকে আমাদের মূল পাঠ্য। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। চলো, যেটা আমি সবসময় করিয়ে থাকি যে কোনো গল্প কবিতা যাই হোক না কেন আমরা টেক্সট যদি কোনো কিছু পড়াই তখন কিন্তু আমি সর্বদাই তোমাদের জন্য যে লেখক পরিচিতি অংশটা রয়েছে, প্রাবন্ধিক পরিচিতি, কবি পরিচিতি যে অংশটা থাকে আমাদের টেক্সট বইতে, যেটুকুনি অংশ দেওয়া থাকে সেটুকুনি কিন্তু তোমাদের একটু অবগত করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার মনে হয় যে এখান থেকেও জানাটা কিন্তু আমাদের দরকার। 11-এ যেরকম আমরা স্কুলের প্রশ্ন দেখছি, স্কুল তোমাদের পরীক্ষার প্রশ্ন করেছিল অর্থাৎ রেসপেক্টেড তোমাদের স্যার ম্যাডামরা, এবার কিন্তু তোমাদের সেটা আর হচ্ছে না, এবার কিন্তু তোমাদের বোর্ড থেকে প্রশ্ন করা হবে। তো সেক্ষেত্রে যেহেতু এবছর প্রথম আমরা সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে চলেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো জায়গায় খুঁত রাখলে চলবে না। যেটুকুনি বইয়ে আমাদের তথ্য দেওয়া রয়েছে সেটুকুনি কিন্তু অবশ্যই আমাদের ভালো মতো আত্মস্থ করে মনে রাখতে হবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক লেখক বা প্রাবন্ধিক পরিচিতি অংশটা। তোমাদের সকলের বইতে দেখবে প্রাবন্ধিক পরিচিতি অংশ কিন্তু শেষের দিকে রয়েছে। তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত, খুব বেশি অচেনা বা অজানা লেখক আমাদের কাছে কিন্তু নন, বা সমাজসেবক হিসেবে আমরা কিন্তু এমন না যে তাকে চিনি না। আমাদের কিন্তু অত্যন্ত কাছের এবং খুব পরিচিত একজন ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ, যার জন্ম 12ই জানুয়ারি 1863 কলকাতার শিমুলিয়ার বিখ্যাত দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, বিখ্যাত অ্যাটর্নি জেনারেল, এবং মাতা ভুবনেশ্বরী দেবী। শৈশবে তার ডাকনাম ছিল বীরেশ্বর বা বিলে। ঠিক আছে, তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। মাত্র 14 বছর বয়সে মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। তারপরে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, সেখান থেকে বিএ পরীক্ষায় পাশ করেন। পিতার অকাল মৃত্যুর পর সাংসারিক দায় দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। তিনি শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে আসেন এবং পরবর্তীতে রামকৃষ্ণের কাছ থেকে তিনি মানব সেবায় দীক্ষা নেন। ঠাকুরের মৃত্যুর পর তিনি পরিব্রাজক রূপে সারা ভারত ভ্রমণ করেন। পরিব্রাজক মানে কি? ভবঘুরে, ভ্যাগাবন্ড যাকে বলা যেতে পারে। নানা জায়গায় পরিব্রাজক ভ্রমণ করে করে জ্ঞান সঞ্চয় করেছেন নিজের জীবনে। ঠাকুরের মারা যাওয়ার পর তিনি শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য আমেরিকায় যাত্রা করেন এবং ওই সভায় হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা দিয়ে ভারতকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো পরিব্রাজক, ভাববার কথা, বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য প্রভৃতি। তিনি উদ্বোধন পত্রিকার মাসিক বসুমতী ইত্যাদি পত্রিকায় লেখালেখি করেছেন। মাথায় রাখতে হবে উদ্বোধন পত্রিকা যেটি এখনো প্রকাশিত হয় সেই পত্রিকা, তাছাড়াও মাসিক বসুমতী পত্রিকা, বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রামকৃষ্ণ মিশন এবং বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। এগুলো তো আমরা সকলেই জানি। তো এই ছিল ছোট্ট একটা প্রাবন্ধিক পরিচিতি, যেটুকুনি তোমাদের টেক্সট বই দেওয়া রয়েছে অতটুকু অংশ জানলেই হবে, খুব বেশি জানার কিন্তু এখান থেকে প্রয়োজন পড়ে না। তো চলো এবার আমরা একটু জেনে নেব উৎস পরিচিতি, কোথা থেকে আমাদের প্রবন্ধটি গৃহীত হয়েছে। আসলে আমাদের যে প্রবন্ধটি আজকে আমাদের পাঠ্য বাঙ্গালা ভাষা, এই বাঙ্গালা ভাষা নামক প্রবন্ধটি কিন্তু সর্বপ্রথম পত্র প্রবন্ধ হিসেবে স্বামীজি চিঠি আকারে লিখেছিলেন। সেটি পরবর্তীকালে তার বিভিন্ন গ্রন্থে স্থান পেয়েছে
প্রবন্ধ হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা চিঠি বা যাকে বলা হচ্ছে পত্র প্রবন্ধ। তো দেখো এখানে একটা তোমরা প্রচ্ছদ দেখতে পাচ্ছ, উদ্বোধন পত্রিকার একটা প্রচ্ছদ, 51তম বর্ষের একটা প্রচ্ছদ আমি এখানে পেয়েছি, জোগাড় করে তোমাদের সামনে একটা প্রকাশ করার চেষ্টা করছি। তো উৎসের সন্ধানে যদি আমরা যাই, আমরা দেখতে পাবো বাংলা ভাষা প্রবন্ধটি উদ্বোধন পত্রিকার সম্পাদককে লেখা স্বামীজির একটি পত্র প্রবন্ধ। মাথায় রাখতে হবে এটি কি, এটি একটি পত্র প্রবন্ধ, মানে কি চিঠির আকারে লেখা একটি প্রবন্ধ। 1990 সালের 20শে ফেব্রুয়ারি স্বামীজি ক্যালিফোর্নিয়ার অন্তর্গত লস অ্যাঞ্জেলেস থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছিলেন। উদ্বোধন পত্রিকার 1306 বঙ্গাব্দের 6ষ্ঠ সংখ্যায় এই প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে স্বামীজির লেখা ভাববার কথা গ্রন্থে এই প্রবন্ধটি সংকলিত হয়েছে। তাহলে যদি প্রশ্ন করা হয়, যেহেতু শর্ট কোশ্চেনের তোমাদের উত্তর দিতে হবে, তাই যদি এভাবে প্রশ্ন আসে যে আমাদের পাঠ্য বাংলা ভাষা নামক প্রবন্ধটি কোন পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল, তাহলে সেটা উত্তর হবে উদ্বোধন পত্রিকায়। এবং পরবর্তীকালে এই গ্রন্থটি স্বামীজির লেখা ভাববার কথা নামক প্রবন্ধ গ্রন্থে আমাদের পাঠ্য প্রবন্ধটি সংকলিত হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে উৎস পরিচিতি আমরা জেনে গেলাম। তাহলে কোন পত্রিকা সর্বপ্রথম আমাদের পাঠ্য প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল এবং কোন মানে গ্রন্থে স্বামীজির লেখা এই আমাদের পাঠ্য প্রবন্ধটি সংকলিত হয়েছে তাও জানা গেল। তো এবার আমরা চলে যাবো একটা বিশেষ রসগ্রাহী আলোচনার দিকে, যেটা তোমাদের আমার মনে হয় যে এই প্রবন্ধটা পাঠ শুরু করার আগে অবশ্যই কিন্তু এর কনসেপ্ট সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার। দেখো প্রবন্ধ কিন্তু তোমরা আগেও পড়েছো, কিন্তু প্রবন্ধের গঠন রীতি, প্রবন্ধ আসলে কি, কেন প্রবন্ধ একটু অন্য আলাদা সাহিত্যের থেকে, সেগুলো জানাটা কিন্তু খুব দরকার। তো প্রথমেই আমরা জেনে নেব আজকে প্রবন্ধ সাহিত্য বলতে কি বোঝায় বা প্রবন্ধ বলতে কি বোঝায়, যেটা তোমাদের কিন্তু জানাটা খুব দরকার বলে আমার মনে হয়। তো প্রবন্ধ বলতে কি বোঝায়? সংস্কৃত ভাষায় প্রবন্ধ বলতে বোঝায় প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত যে সাহিত্য, সাধারণ ভাষায় তথ্য ও যুক্তির পরস্পর অন্বয় এবং পারস্পর্য সবকিছু নিয়ে একটি সুসংগঠিত সিদ্ধান্তই হলো প্রবন্ধ। আচ্ছা, জটিল সংজ্ঞায় যাওয়ার আগে একটু তোমাদের সহজ করে দিই বিষয়টা। তোমরা প্রবন্ধ কিন্তু আগেও পড়ে এসছো, মনে আছে ক্লাস 10-এ যখন তোমরা পড়েছো হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটি মনে আছে তো? তাহলে এই দুটি কিন্তু ছিল প্রবন্ধ, মাথায় রাখতে হবে। কেন প্রবন্ধ বলছে? কারণ সংজ্ঞাতে আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত ভাষায় প্রবন্ধের সংজ্ঞায় বলা হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত যে সাহিত্য তাই প্রবন্ধ। এবার প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত মানে কি? দেখো আমরা যে কোনো সাহিত্য, যেমন সাহিত্যের যেগুলো সংরূপ রয়েছে, ছোট গল্প, কবিতা, নাটক, উপন্যাস, ঠিক আছে, এরকম বহু সাহিত্যের সংরূপ বা বিভিন্ন ধারা রয়েছে, তার মধ্যে প্রবন্ধও কিন্তু একটা ধারা। তুমি একটু খেয়াল করে দেখো, ছোট গল্পের মধ্যে থাকে বিভিন্ন চরিত্র, বিভিন্ন মানে গল্পের একটা প্লট, ঘটনার ঘনঘটা, চরিত্রদের মধ্যে দ্বন্দ্ব, এরকম নানা রকম কাল্পনিক দৃষ্টিভঙ্গি আমরা গল্পের মধ্যে দেখতে পাই। কিন্তু প্রবন্ধের মধ্যে থাকবে একটা প্রকৃষ্ট বন্ধন, একটা আঁটোসাঁটো ভাব। কোনো জায়গায় পড়ার সময় তুমি বুঝতে পারবে না যে এই জায়গাটার সাথে এই জায়গাটার কিছু আমি অমিল খুঁজে পাচ্ছি, বা ওপরের প্যারাটার সাথে ওপরের স্তবকটির সাথে নিচের প্যারাটির কোনো মিল নেই। একটা যেন প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত, একটা আবদ্ধ, খুব সুন্দরভাবে প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত সাহিত্য। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা প্যারা পড়লে তোমার যেন অন্তর অনুভূতি সত্যি জাগরিত হয়ে বলবে আজকে সত্যি একটা কিছু পড়লাম যেটা আমাকে সত্যি অন্তরে ঋদ্ধ করলো, আমাকে অন্তরে বিদ্ধ করলো, সেটা তোমার পড়ে অত্যন্ত ভালো লাগবে। সেটাই হচ্ছে প্রবন্ধ। মূল কথা হচ্ছে জানতে পারবে অনেক কিছু। এবং তারই সঙ্গে বলছে এই প্রবন্ধের মধ্যে থাকবে, দেখো কি, তথ্য এবং যুক্তি, একটা নির্দিষ্ট সন্নিবেশ থাকবে তথ্য এবং যুক্তির। তথ্য থাকবে এবং যুক্তি থাকবে, মানে কি, এগুলো কিন্তু স্বাভাবিকভাবে কোনো কাল্পনিক বা বলা যেতে পারে ভাবনা চিন্তার দ্বারা প্রসূত নয়। এগুলোর মধ্যে থাকবে একদম অ্যাকিউরেট তথ্য, যুক্তি এবং চেতনা, যেটা তোমাকে সত্যি ভাবিয়ে তুলবে, ভাবতে শেখাবে। সাধারণ গল্পের মতো কিন্তু তোমাকে কল্পনা বিলাসী করে তুলবে না প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে থাকবে যুক্তি এবং থাকবে তথ্য, যা তোমার মানে বলা যেতে পারে হৃদয়ে, সত্যি তোমার হৃদয়কে ভাবিত করে তুলবে, ভাবতে শেখাবে। তাই হচ্ছে প্রবন্ধ। একটু খেয়াল করে দেখো, হারিয়ে যাওয়া কালিকলম বা বাংলা ভাষায় বিজ্ঞান যে প্রবন্ধ দুটি আমরা পড়ে এসেছি, সেই প্রবন্ধে কি খুব একটা কাল্পনিক তথ্য কিছু পরিবেশন করা হয়েছিল, নাকি ছিল কোনো চরিত্র, খুব চরিত্রের মধ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, একটা ঘটনার ঘনঘটা দেখা যাচ্ছে, এরকম তো কিছু ছিল না।
বা লেখক যা পরিবেশন করেছেন তাও কিছু কল্পনা প্রসূত কিন্তু নয়, সবই মনে হচ্ছে মস্তিষ্ক প্রসূত, সবই যেন একদম অ্যাকিউরেট সঠিক তথ্য তিনি পরিবেশন করেছিলেন। সে যেখানে লেখকের কালি তৈরির পদ্ধতি হোক কিংবা বিজ্ঞান বিষয়ে গবেষণা নিয়ে বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কথা, সেগুলো তো সত্যি এক একটা কথা, এর মধ্যে তো কোনো কল্পনার স্থান নেই। তাহলে প্রবন্ধ কিন্তু তোমাকে যুক্তি নির্ভর করে তুলতে সাহায্য করছে, তোমাকে তথ্য নির্ভর করে তুলতে সাহায্য করছে। এখানে প্রবন্ধ সাহিত্যের সাথে অন্যান্য সাহিত্যের মধ্যে একটা পার্থক্য দেখা যায়, যে প্রবন্ধ কিন্তু অন্যান্য সাহিত্যের মতো কল্পনাবিলাসী নয়, এটা তোমাকে মন থেকে নয় মস্তিষ্ক থেকে ভাবতে শেখায়। মনের অনুভূতিগুলো তোমার এখানে কাজ করবে, কিন্তু মস্তিষ্ক তোমার আগেই সবার কাজ করবে এই প্রবন্ধ সাহিত্যে। এবার প্রবন্ধ সাহিত্যে যদি কিছু বৈশিষ্ট্যগুলো তোমরা লক্ষ্য করো, তাহলে আরো সহজে প্রবন্ধ জিনিসটা কি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। খুব বেশি দূর যাচ্ছি না, আমরা ক্লাস 11-এও কিন্তু একটা প্রবন্ধ পড়ে এসেছি, মনে আছে? কোনটা বলো তো? একদম ঠিক ধরেছ, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল নামক প্রবন্ধ। সেখানেও একটু খেয়াল করে দেখো তো, খুব বেশি কি চরিত্র ছিল, এবং যেখানে বিড়াল সমাজের নিচু স্তরের মানুষদের প্রতিনিধি রূপে তার দাবি করতে এসছে কমলাকান্তের কাছে, সেইখানেও কি কোনো কল্পনা বিলাসিতার জায়গা ছিল? বিড়াল যে যে কথাগুলো বলেছিল সবই তো যুক্তি নির্ভর, তথ্য নির্ভর, এবং প্রত্যেকটা কথা সত্য। তাহলে প্রবন্ধের বৈশিষ্ট্য কিন্তু এখানেই, যে সেখানে কিন্তু অনেক অনেক যুক্তির কথা থাকবে। তো প্রথম বৈশিষ্ট্য যেটা প্রবন্ধের বলছে সেটা হচ্ছে যুক্তির প্রভাব। প্রচন্ড যুক্তি থাকবে কথাগুলোর মধ্যে। কথাগুলো পড়ে বা পাঠ করে আমরা এমন বুঝবো না যে ওখানে কল্পনার কথা বলছে বা সত্যি কোনো খামখেয়ালিপনা কথা, এগুলো কিন্তু বোঝা যাবে না। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কথার মধ্যে এক একটা যুক্তি লুকিয়ে থাকবে, যেটা তোমাকে ভাবতে সাহায্য করবে। দ্বিতীয়, উপস্থাপনের নিরপেক্ষতা ও বিশেষ গদ্যরীতির প্রাধান্য। উপস্থাপনের একটা বিশেষ নিরপেক্ষতা, এখানে প্রাবন্ধিক কারোর পক্ষ নিয়ে কথা বলবেন না। যদিও প্রবন্ধে খুব একটা চরিত্রের ব্যবহার থাকে না, কিন্তু তবুও চরিত্রের ব্যবহার থাকলেও প্রাবন্ধিক কিন্তু তার মধ্যে কোনো পক্ষপাতিত্ব দেখাবেন না। সেখানে প্রাবন্ধিক সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবে নিজের যুক্তি পরিবেশন করবেন। বিশেষ গদ্যরীতির প্রচলনও আমরা দেখতে পাবো। প্রবন্ধ খুব বেশি একটা বড় হয় না, কিন্তু গঠনরীতির দিক থেকে দেখতে গেলে, গদ্যরীতির দিক থেকে এটা কিন্তু যথাযথ। তৃতীয় বৈশিষ্ট্য বলছে ব্যক্তির নিজস্ব ভাবের পরিবর্তে বস্তুনিষ্ঠতাই যথার্থ। এখানে যিনি প্রাবন্ধিক, সেখানে তিনি নিজের মনোভাবকে ব্যক্ত করবেন না, যেটা বস্তুনিষ্ঠ, যেটা যথোপযুক্ত, যেটা তথ্য যুক্তি নির্ভর, তাই তিনি পরিবেশন করবেন। এখানে কল্পনা বিলাসিতার কিন্তু কোনো জায়গা নেই, মাথায় রাখতে হবে। প্রবন্ধ মস্তিষ্ক প্রসূত রচনা, এতে হৃদয়ের ভাবাবেগ কাজ করে না। যেটা বারে বারে বলছি, প্রবন্ধ যাই আলোচনা হবে সেটা সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত। হৃদয়ের ভাবাবেগ বা ভাবে আপ্লুত হয়ে আমি কিছু করে বসলাম, লিখে বসলাম, এরকমটা কিন্তু কিছু হবে না। যা তুমি বলবে, প্রাবন্ধিক যা বলছে তার মধ্যে একটা যুক্তি নির্ভর, একটা তথ্য নির্ভর ব্যাপার অবশ্যই লুকিয়ে রয়েছে, সেটা মাথায় রাখতে হবে, কারণ সেটা মস্তিষ্ক প্রসূত। এখানে হৃদয়ের ভাবাবেগ কাজ করে না। পঞ্চম বৈশিষ্ট্য, সাধারণত প্রবন্ধ সাহিত্যে অনেক রকম ঘটনা বা অনেক রকম ভাবে প্রবন্ধকে সাজানো যেতে পারে। যেমন জ্ঞান বিজ্ঞান বিষয়ক, দর্শন, ইতিহাস, সমাজ, রাজনীতি, সাহিত্য, ধর্ম ইত্যাদি বহু বিষয়কে কেন্দ্র করে প্রবন্ধ সাহিত্যকে আলোচনা করা যেতে পারে। ঠিক আছে? এবং ষষ্ঠ বৈশিষ্ট্য বলছে চরিত্র খুব অল্প। খুব বেশি চরিত্রের মানে বলা যেতে পারে চরিত্র সৃষ্টি করে সেখানে একটা চারিত্রিক দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। অল্প চরিত্রের মধ্যে থেকে মূল কথা বা মূল বক্তব্যটাকে পরিবেশন করাই হচ্ছে প্রবন্ধের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আজকে যেটা আমরা পাঠ করতে চলেছি সেটা তোমাদের মূল নির্যাসটা বোঝা গেল। প্রবন্ধ তাহলে কি? তাহলে আমরা পড়ার আগেই আমরা বুঝে যাচ্ছি এখানে কিন্তু কোনো কল্পনা বিলাসিতার জায়গা থাকবে না। প্রাবন্ধিক যে তথ্যগুলো দেবেন, আমাদের সামনে পরিবেশন করবেন, সেগুলোর মধ্যে কিন্তু একটা নির্ভরযোগ্য যুক্তি লুকিয়ে রয়েছে। সেটাকে তোমাকে অবশ্যই প্রত্যেকটা লাইন পাঠ করে করে এখনই আমি বুঝিয়ে দেব। তো চলো শুরু করা যাক। চলো, প্রথম সবাই একটুখানি বইটা তোমাদের পাশে রেখে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি আমেরিকা হইতে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেন তাহা হইতে উদ্ধৃত, সেখান থেকে অংশটি নেওয়া হয়েছে। দেখো, বলছে আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। প্রাবন্ধিক প্রথমেই একটা দিক নির্দেশ করছেন, আমাদের সামনে একটা ত্রুটি লক্ষ্য করছেন। বলছেন আমাদের দেশের যাবতীয় সাহিত্য যে রচনা হয়েছিল, প্রাচীন ভাষার যেগুলো সাহিত্য, প্রাচীন কালের যেগুলো সাহিত্য,
বেশিরভাগই সেগুলো কিসে লেখা হয়েছিল না সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। যার কারণে বিদ্বান এবং সাধারণ মানুষ, বিদ্বান মানে কি যিনি জ্ঞানী ব্যক্তি, একটু শব্দার্থগুলো লিখে নেবে। জ্ঞানী, যিনি বিদ্বান ব্যক্তি অর্থাৎ জ্ঞানী ব্যক্তি, তাদের সাথে সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল। কারণ কি, সংস্কৃত এমন একটা বিষয় সেটা কিন্তু সাধারণ মানুষের বোধগম্য খুব সহজে হয় না। তৎকালীন যুগে বা আমরা প্রাচীনকালের যে সাহিত্যগুলো পাচ্ছি সেগুলো কিন্তু আরো গূঢ়, আরো জটিল ভাষায় লেখা। সেগুলোর মধ্যে সংস্কৃত যেমন প্রভাব রয়েছে তেমন বৈদিক ছান্দস ভাষারও প্রভাব রয়েছে। তাই সংস্কৃতের মতো জটিল ভাষাকে সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব একটা সম্ভবপর হয়ে ওঠে না। তাই যারা বিদ্বান ব্যক্তি তারাই সেই জ্ঞান অর্জন করতে পারে। তাই বিদ্বান ব্যক্তি এবং সাধারণ মানুষদের মধ্যে একটা যেন অপার সমুদ্র বা একটা লক্ষ যোজন ফাঁক বা যাকে বলা যেতে পারে দূরত্বের সৃষ্টি হয়ে গেছে। একটা বিদ্বান শ্রেণী, একটা সাধারণ মানুষ যারা সংস্কৃত জানে না। এক শ্রেণী মানুষ সংস্কৃত জানে, এক শ্রেণী মানুষ সংস্কৃত জানে না। তাই তাদের মধ্যে প্রাচীন সাহিত্য সম্পর্কে অনীহা দেখা দিয়েছে এবং দুটো শ্রেণী বিভক্ত হয়ে লক্ষ যোজন দূরে সরে গিয়েছে। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। এখানে প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ একজন মহান পুরুষদের কথা ইঙ্গিত করছেন, যেখানে গৌতম বুদ্ধ, মহাপ্রভু শ্রী চৈতন্য এবং সঙ্গে সঙ্গে তার গুরুদেব পরম ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেও কিন্তু লিখতে ভুলছেন না। এরকম মহান ব্যক্তিদের কথা তিনি উল্লেখ করে বলছেন এরা তো সকলেই লোকহিতায়। লোকহিতায় মানে কি, মানুষের ভালো। মানুষের ভালোর জন্য। তাই এই সমস্ত ব্যক্তিত্বরা, মহান পুরুষেরা, যেখানে বুদ্ধ, চৈতন্য এবং রামকৃষ্ণ পরমহংসদেব এরা কিসের জন্য এসেছিলেন? লোকহিতায়, মানুষের ভালোর উদ্দেশ্যে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকেই শিক্ষা দিয়েছেন। সাধারণ লোকের ভাষা, আমাদের মুখের চলিত ভাষায়, গূঢ় সংস্কৃত ভাষায় তারা সাধারণকে শিক্ষা দেননি। এমন না যে তারা পণ্ডিত ব্যক্তি ছিলেন না, তারা সকলেই পণ্ডিত ব্যক্তি ছিলেন, বিশাল জ্ঞানের আধার ছিলেন তারা। কিন্তু তাদের মধ্যে কিন্তু ওই প্রাচীন সংস্কৃত ভাষাকে কেন্দ্র করে মানুষকে শিক্ষা দেওয়ার প্রবণতা দেখা যায়নি। তারা সাধারণ মানুষকে শিক্ষা দিয়েছে সাধারণ মানুষের ভাষাতেই, অর্থাৎ চলিত ভাষাতে। গূঢ় জটিল ভাষাকে তারা আশ্রয় করেননি। তারা সাধারণের মাধ্যম দিয়ে, সাধারণের মধ্যে দিয়ে, সাধারণ ভাষার মধ্যে দিয়ে সাধারণকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমটো ভাষা যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? প্রাবন্ধিক এটা নির্দেশ করছেন। দেখো, পাণ্ডিত্য অবশ্য ভালো, যিনি পণ্ডিত ব্যক্তি, যিনি অনেক জ্ঞান সঞ্চয় করেছেন, সেটা তো খুব ভালো কথা। একজন পণ্ডিত ব্যক্তি তার পাণ্ডিত্য ফলাবে না, এটা তো হতে পারে না। তাই পাণ্ডিত্য খুব ভালো কথা, তাতে প্রাবন্ধিকের কোনো আপত্তি নেই। কিন্তু যা কটমটো ভাষা, যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, তাহলে এগুলো কাকে বলছে? কটমটো ভাষা, অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, এগুলো সব সংস্কৃতকে বলা হচ্ছে। কারণ প্রাচীন যুগের ভাষাই হচ্ছে সংস্কৃতকে ফোকাস করে বা কেন্দ্রবিন্দু করে সাহিত্য রচিত হয়েছিল। তাই তিনি বলছেন কটমটো মানে কি, একটু বলা যেতে পারে ঠিক বোধগম্য নয় এরকম অর্থে। কটমটো, অপ্রাকৃতিক। অপ্রাকৃতিক কেন বলছে? প্রকৃতি জাত যা নয় তাই হচ্ছে অপ্রাকৃতিক, যা প্রকৃতি থেকে সৃষ্টি হয়নি তাই হচ্ছে অপ্রাকৃতিক। কেন বলা হচ্ছে? কারণ সংস্কৃত তো কোনো মৌলিক ভাষা না, মানে সংস্কৃত তো কোনো বলা যেতে পারে প্রকৃতিজাত ভাষা নয়। আমাদের বাংলা ভাষা যেমন পালি প্রাকৃত থেকে বিভিন্ন অপভ্রংশ অবহট্ট স্তর পেরিয়ে এসে বাংলা ভাষার জন্ম হয়েছে, কিন্তু সংস্কৃত ভাষা তো পুরোটাই তৈরি করা। কে তৈরি করেছে জানো? মহর্ষি পাণিনি তৈরি করে গিয়েছিলেন এই সংস্কৃত ভাষা। সংস্কৃতের মূল অরিজিন হচ্ছে বৈদিক ছান্দস ভাষা, বেদের ভাষা। বেদের ভাষাও সংস্কৃত, কিন্তু আরো জটিল সংস্কৃত, যেটাকে বৈদিক ছান্দস ভাষা বলা হয়। ওই বৈদিক ছান্দস ভাষাকেই পাণিনি সহজ করে, সরল করে, সংস্কার করে নতুন এক ভাষার জন্ম দিয়েছিলেন, যার কারণে এই ভাষার নামকরণ করা হয়েছে সংস্কৃত। অর্থাৎ সংস্কার করে জন্ম হয়েছে যে ভাষার, তাই হচ্ছে সংস্কৃত। তাই এটা তো প্রাকৃতিক নিয়মে জন্মায়নি, এটা একজন তৈরি করেছেন। তাই বলা হচ্ছে এটাকে অপ্রাকৃতিক ভাষা, যা প্রকৃতির নিয়মে সৃষ্টি হয়নি। এটি একটি মৌলিক ভাষা, যেটা কোনো মানুষ সৃষ্টি করেছে। এটি একটি কৃত্রিম ভাষা। সংস্কৃত একটি কৃত্রিম ভাষা। তাই বলছে যেটি কটমটো,
যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, পুরোটাই কল্পনার আশ্রয় নিয়ে যে ভাষাকে গড়ে তোলা হয়েছে, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? প্রাবন্ধিক বলছে, আচ্ছা, যেটা কল্পিত ভাষা, যেটা অপ্রাকৃতিক ভাষা, যেটা কটমটো ভাষা, তাতে ছাড়া কি পাণ্ডিত্য ফলানো যায় না? তোমাকে পাণ্ডিত্য ফলাতে গেলে কি সেই সংস্কৃতকেই আশ্রয় করতে হবে? কেন সাধারণভাবে একটু সাধারণ লোকের ভাষায়, চলিত ভাষায় কি পাণ্ডিত্য করা যায় না? প্রাবন্ধিক বলছে, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য, শিল্পের নিপুণতা আসে না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা অর্থাৎ তৈরি করে কি লাভটা পাও তোমরা? প্রাবন্ধিক প্রশ্ন করছেন পাঠককুলকে। সংস্কৃত ভাষার তিনি বলা যেতে পারে একটু এখানে সামান্য নিন্দাসূচক কথাই বলছেন, খুব একটা নিন্দা নয়, কিন্তু সামান্য একটু বলা যেতে পারে সমালোচনা করছেন। নিন্দার থেকে ভালো ভাষা হবে সমালোচনা করছেন তিনি সংস্কৃত ভাষার। তাই বলছে, যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো, তবে লেখবার বেলা ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো। তখন প্রাবন্ধিক বলছে, দেখো, তুমি ঘরে কি সংস্কৃত ভাষার মতো জটিল ভাষায় কথা বলো? ঘরে তো তুমি তোমার সাধারণ চলিত ভাষাতেই কথা বলছো। তখন তোমার তো পাণ্ডিত্য গবেষণা তুমি যাই করো, তুমি তো সেই মনে মনে চিন্তা করার বেলা তোমার চলিত ভাষাকেই গ্রহণ করো। তুমি একটা বিষয় যদি চিন্তা করতে যাও বা পাণ্ডিত্য ফলাতে যাও, তখন তুমি তোমার নিজস্ব চলিত ভাষা ছেড়ে, যখন তুমি ঘরে কথা বলো তখন কি চলিত ভাষা ছেড়ে কটমটো সংস্কৃত ভাষার সাহায্য নাও? নাও না তো। তাই বলছেন প্রাবন্ধিক যে তাতেই তো তখন তুমি সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করে থাকো। তবে লেখবার বেলা ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো। কিম্ভূত কিমাকার মানে হচ্ছে আশ্চর্য, ঠিক আছে, অদ্ভুত, আশ্চর্য। এগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। তখন প্রাবন্ধিক বলছে যে তাহলে লিখবার বেলা যখন তুমি লিখছো কোনো কিছু, তাহলে তখন কেন তুমি এই কিম্ভূত কিমাকার অদ্ভুত ভাষাটিকে আশ্রয় করে লেখার চেষ্টা করছো? যখন তুমি কথার বেলা, কোনো কিছু ভাবার বেলা, মনে মনে চিন্তা গবেষণা করার বেলা চলিত ভাষাকে ইউজ করছো, তাহলে লেখার বেলা কেন তুমি চলিত ভাষাকে ব্যবহার করছো না? তখন তুমি কেন সেই ভাষাকে বাদ দিয়ে তুমি সংস্কৃতের দিকে ছুটছো? এটা একটু বলতে পারো? যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষায় কি দর্শন বিজ্ঞান লিখবার ভাষা নয়? প্রাবন্ধিক প্রশ্ন করছেন যে তুমি যেই ভাষায়, অর্থাৎ তোমার চলিত ভাষায় তুমি দর্শন বিজ্ঞান গণিত সবকিছুই চিন্তা করছো, কিন্তু লেখবার বেলা সেই ভাষা দিয়ে কি দর্শন বিজ্ঞান গণিত লেখা যায় না? যদি নাই হয় তো নিজের মনে এবং 5 জনে ও সকলে তত্ত্ববিচার কেমন করে করো? তাহলে যদি লেখার ভাষা চলিত ভাষাকে গ্রহণ নাই করতে পারো, তাহলে কেন চিন্তা করার বেলা খালি সেটা করছো? 5 জন মিলে সেটাকে তো লেখার ভাষাতেও প্রয়োগ করতে পারো। স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। প্রাবন্ধিক বলছেন যে স্বাভাবিক যে ভাষায় আমরা মনের ভাবকে প্রকাশ করি, আমরা মনের ভাব প্রকাশ করছি যে ভাষায়। তোমার ধরো খুব খিদে পেয়েছে, তুমি মাকে কি বলবে? মা, আমায় 2টো ভাত দাও, বা আমার খিদে পেয়েছে। তখন কি তুমি গূঢ় জটিল যে ভাষাটা রয়েছে সেই সংস্কৃত ভাষায় তো আমার মার কাছে গিয়ে ক্ষুধা নিবৃত্তির জন্য ভাত চাইবে? তা নিশ্চয়ই নয়। তখন তুমি কিভাবে ভাতটা চাইবে? তুমি চলিত ভাষাতেই গিয়ে মার কাছে তোমার ক্ষুধা নিবৃত্তির জন্য তোমার মনের ভাবটাকে প্রকাশ করে তোমার কথাটা উচ্চারণ করে বসবে। তখন প্রাবন্ধিক বলছে, তাহলে তুমি যদি মনের ভাবটা প্রকাশ করার বেলা চলিত ভাষার ব্যবহার করো, যে ভাষায় তুমি ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাও, ধরো তুমি তোমার মনের মধ্যে ক্রোধ উৎপন্ন হচ্ছে, দুঃখ হচ্ছে, বা তুমি ভালোবাসা জ্ঞাপন করতে চাইছো, তখন কি তুমি সেই তোমার নিজের চলিত ভাষাকে ছেড়ে সংস্কৃত ভাষায় তুমি তোমার ক্রোধ জাহির করবে, দুঃখ জাহির করবে, না ভালোবাসা জ্ঞাপন করবে? নিশ্চয়ই নয়। তুমি তো তোমার চলিত ভাষা, যে ভাষায় তুমি কথা বলো সাধারণ ঘরে মানুষের সাথে, বন্ধুদের সাথে, পরিবারের লোকের সাথে, যে ভাষায় তুমি কথা বলো, তখন তো তুমি মনের ভাবটা প্রকাশ করার জন্য সেই ভাষাটাই ব্যবহার করবে। তার চেয়ে উপযুক্ত ভাষা হইতেই পারে না। কার চেয়ে উপযুক্ত ভাষা? তোমার চলিত ভাষার থেকে উপযুক্ত ভাষা যেন আর হতেই পারে না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। তাই চলিত ভাষার ভাব ভঙ্গি এবং তার ব্যবহার ক্রমাগত আমাদের চালিয়ে যেতে হবে। চলিত ভাষাকে ছাড়লে আমাদের হবে না। ও ভাষায় যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন করে তৈরি ভাষা কোনো কালেও হবে না।
তাই বলছে প্রাবন্ধিক, খুব সুন্দর একটা কথা বলছে, ও ভাষার যেমন জোর, ও ভাষা মানে কি আমাদের চলিত ভাষা, যে ভাষায় আমরা কথা বলছি, সেই চলিত বাংলা ভাষার যতটা জোর রয়েছে তা হয়তো অন্য কোনো প্রকৃতির জাত যে ভাষা নয়, কৃত্রিম ভাষা, অমৌলিক ভাষা বা যেটাকে বলা যেতে অপ্রাকৃতিক ভাষার কোনোদিন সেই জোর হবে না। ওই ভাষাকে যেদিকে ফেরাও সেদিকে ফেরে, যেদিকে যেমন রাখো সেরম ভাবেই থাকে। আবার বলছে যেই ভাব সেই ভঙ্গি, যেমন অল্পের মধ্যেই অনেক, ওই ভাষাটা এমন ভাবে আমরা প্রকাশ করতে পারি যেন অল্পের মধ্যেই অনেক। আমি যদি বলি যে তোমার যদি জলের তেষ্টা পায়, মা তেষ্টা পেয়েছে জল দাও, তাহলে এইটুকুনির মধ্যে মা অনেকটা, তেষ্টা পেয়েছে বললেই মা অনেকটা বুঝে যাচ্ছে তোমার জলের প্রয়োজন, সেটুকুনি সব ভাষাতেই রয়েছে। কিন্তু সংস্কৃত ভাষায় বলতে গেলে তা তো অনেক জটিল করে তোমাকে ভেবে চিনতে বলতে হবে। তাই বলছে ওই ভাষা অর্থাৎ কি চলিত ভাষার মধ্যে যে গুণ রয়েছে তাকে যেভাবে ফেরাও সেভাবে ফেরে, যেভাবে রাখো সেভাবে থাকে, যেমন করে বলার চেষ্টা করো তেমন ভাবেই বলে। ওই যে গুণ, ওই যে জোর, সেটার কোনো কালের সৃষ্টি করা নতুন ভাষার জীবনে কোনোদিন হবে না। তাই চলিত ভাষাকেই তিনি এখানে সর্বশ্রেষ্ঠ আসন দিয়েছেন এই প্রবন্ধে। ভাষাকে করতে হবে যেমন সাফ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো, আবার যে কে সেই, এক চোটে পাথর কেটে দেয় দাঁত পড়ে না। প্রাবন্ধিক বলছেন ভাষাকে, আমাদের মূল চলিত ভাষাকে এমন ভাবে তৈরি করতে হবে যেন সাফ ইস্পাত, মানে কি একদম আকরিক, ইস্পাত মানে হচ্ছে আকরিক, তার মধ্যে কোনো ভেজাল নেই, খাদ নেই, একদম র মেটেরিয়াল রয়েছে, যা তাকে যেভাবে রাখো সেভাবেই থাকবে। তাই বলছে দুমড়ে মুচড়ে যা ইচ্ছে করো, আবার যে কে সেই। ভাষা হবে এমন মোল্ডেবল, মানে কি যে পাত্রে রাখো সে পাত্রের আকার ধারণ করে, তুমি যেমন ভাবে প্রেজেন্ট করবে ঠিক তেমন ভাবে প্রেজেন্ট হবে। তোমার আলাদা করে কোনো বিশেষণ, কোনো গুঁড়ো কথা, কোনো ভালো ভালো অলংকার প্রয়োগ করে তোমাকে তার মধ্যে দিয়ে তোমার মনের ভাবটা প্রকাশ করতে হবে না। তুমি যেভাবে বলছো সেভাবে বলো, দেখবে তাতেই তোমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। আমাদের ভাষা সংস্কৃতের গদাই লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে গেছে। আমাদের ভাষা অর্থাৎ কি আমাদের বাংলা ভাষাকে বলছে সংস্কৃতর গদাই লস্করি চাল। গদাই লস্করি চাল মানে কি, অ্যাকচুয়ালি গদাই লস্করি চাল এখানে একটা শব্দ থেকে এসেছে। কোন শব্দ? আমরা বৃহত্তর হাতির কথা শুনেছি, পৃথিবীর মধ্যে সব থেকে বড় বলা যেতে পারে যেটা যারা ভূমিভাগে থাকে সেরকম প্রাণী হচ্ছে হাতি। তো হাতি দেখবে তার বৃহদাকার যে আকৃতি তার জন্য খুব আস্তে আস্তে হাঁটে, ঠিক এরকম এরকম ভাবে স্লোলি স্লোলি হাঁটার চেষ্টা করে। তো এটাকে বলা হয় গদাই লস্করি চাল, অর্থাৎ কি ধীরে ধীরে চলা, মন্থর গতিতে চলা। সংস্কৃতের গতিটাও কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই মন্থর গতি সম্পন্ন হয়ে গেছে। তুমি বলো সংস্কৃতের সরাসরি গতানুগতিক প্রচলন কি এখন ভারতবর্ষে আর আছে? কোনো জায়গার মানুষ কি খুব মানে ফ্লুয়েন্টলি একেবারে বলা যেতে পারে নর্মাল ভাবে নিজেদের মধ্যে সংস্কৃত ভাষা এতদ অঞ্চলের মধ্যে কোথাও কথা বলে? তাহলে তার চালটা আগে যেরকম একটা দীর্ঘ ঘোড়ার ন্যায় দ্রুত গতিতে ছিল, এখন কিন্তু সেই চালটা গদাই লস্করি চাল, অর্থাৎ কি খুব মন্থর গতিতে ধীরে ধীরে আস্তে আস্তে যেন আরো কমে যাচ্ছে তার চালটা। প্রাবন্ধিক এখানে একটা শঙ্কা প্রকাশ করে বলছেন আমাদের বাংলাও যেন ঠিক সেই সংস্কৃতকে অনুকরণ করতে করতে এই চালই এখন নকল করা শিখে গেছে। বাংলা ভাষার মধ্যে এখন মনে হয় সেই জোর নেই, কিন্তু তবুও তিনি চলিত ভাষাকে শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছে দেওয়ার একটা প্রতিজ্ঞা করে এগিয়ে যাচ্ছেন প্রবন্ধের মধ্যে। ওই এক চাল নকল করে অস্বাভাবিক যেন ধীরে ধীরে হয়ে উঠছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। কিসের লক্ষণ? ভাষা হচ্ছে যে কোনো জাতির উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ। যে জাতির ভাষা খুব উন্নত বা খুব ভালো, তাকে সেই জাতির উন্নতির শিখরে পৌঁছে গেছে বুঝতে হবে। তাই ভাষা হচ্ছে উন্নতির প্রধান লক্ষণ এবং উপায় যে কোনো জাতির কাছে। তাই ভাষা একটা মূল জায়গা। কিন্তু প্রাবন্ধিক বলছেন আমাদের বাংলা ভাষাও যেন সংস্কৃতের গদাই লস্করি চালকে নকল করতে করতে এখন কিরকম যেন অস্বাভাবিক হয়ে উঠছে। কত সব বিশেষণ টিশেষণ ঢুকে এখানে এই বাংলা ভাষাকে একেবারে যা তা করে দিচ্ছে। যদি বলো ও কথা বেশ, তবে বাংলা ভাষা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব? প্রাবন্ধিক আবার একটি প্রশ্ন পাঠকদের সামনে তুলে ধরছেন, বলছেন আচ্ছা বেশ তোমার কথা আমি মানলাম, কিন্তু পাঠক প্রশ্ন করছে প্রাবন্ধিককে যে বাংলাদেশে বা বঙ্গদেশে তো বাংলা ভাষার বহু রূপ প্রচলিত রয়েছে। কটা রূপ জানো? আমাদের বাংলা ভাষার টোটাল 5টা রূপ আছে। কামরূপ, বরেন্দ্রী,
তারপর হচ্ছে ঝাড়খণ্ডী, মাগধী, সরি ভুল বললাম, কামরূপী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, বঙ্গালী এবং রাঢ়ী, এই 5টা উপভাষা ভারতে প্রচলিত আছে। রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, ঝাড়খণ্ডী এবং বরেন্দ্রী, ঠিক আছে। এই 5টা উপভাষাকে আমরা বাংলা ভাষার ছোট ছোট স্তর বিভাজন বলতে পারি। তো পাঠককুল সেটাই প্রশ্ন করছে, আচ্ছা আপনি তো বললেন বাংলার ভাষাকেই গ্রহণ করতে হবে, চলিত ভাষাকেই গ্রহণ করতে হবে, কিন্তু কোনটা করব? সারা বঙ্গদেশ জুড়ে তো আমরা অবিভক্ত বাংলার কথা বলছি, কিন্তু মাথায় রাখবে বঙ্গদেশ জুড়ে তো 5টি উপভাষা, নানা রকম উপজাতিদের ভাষা প্রচলিত রয়েছে, তাহলে কোন বাংলা ভাষাটা গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে। আবার প্রাবন্ধিক কিন্তু তার উত্তরও করে দিলেন, নিজে প্রশ্ন করছেন সঙ্গে সঙ্গে উত্তরটাও কিন্তু তিনি দিয়ে দিলেন। তিনি বলছেন কি, প্রাকৃতিক নিয়মে অর্থাৎ কি ন্যাচারালি যে ভাষাটি ধীরে ধীরে শক্তিশালী বলবান হচ্ছে সেইটিকেই গ্রহণ করতে হবে। যেই ভাষাটা অন্যান্য ভাষাকে পিছিয়ে রেখে নিজে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই ভাষাকেই আমরা প্রকৃত মূল মাধ্যম হিসেবে গ্রহণ করব। অর্থাৎ কলকেতার ভাষা, কোন ভাষাটা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে, কলকাতার ভাষা অর্থাৎ কি কলকাতা অঞ্চলের যে ভাষাটা, সেটা মাথায় রাখবে। কলকাতা অঞ্চলের ভাষাটা হচ্ছে রাঢ়ী ভাষা, ঠিক আছে, রয়াকার ঢয়শূন্যরায় দীর্ঘী, রাঢ়ী ভাষা। এবার রাঢ়ী ভাষা সম্পর্কে একটু বলে দিই। বলা হয়েছে ভাষাবিজ্ঞানে যে হুগলি নদী তীরবর্তী পাশাপাশি যে অঞ্চলগুলো রয়েছে, যেমন হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এই সমস্ত অঞ্চলগুলো যেখান থেকে মূলত হুগলি নদী প্রবাহিত হয়েছে, এর যে কূলবর্তী এলাকাগুলো রয়েছে সেইখানে মূলত রাঢ়ী অঞ্চলের বা রাঢ়ী ভাষা প্রচলন সব থেকে বেশি দেখা যায়। এখন আমরা যে ভাষায় কথা বলছি, আমি যে ভাষায় পড়াচ্ছি, এটাতেও কিন্তু আমি রাঢ়ী ভাষারই প্রয়োগ করছি। একটু তুমি চলে যাও যদি বঙ্গদেশের দিকে, ঢাকা, সিলেট, তারপর যশোহর, খুলনা, এসব অঞ্চলে যারা বঙ্গদেশে বসবাস করে তারাও কিন্তু বাংলাতেই কথা বলছে, তাদের টানটা একটু অন্যরকম, খাইসো, যাইসো, আইসো, একটু এরকম রকমের টান দেখা যায়। আবার চলে যাও তুমি একটুখানি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, সেখানে মানুষদের ট্রাইবাল একটু টান রয়েছে। চলে যাও একটু মানে আমাদের পশ্চিমবঙ্গের উপরের দিকে, যেখানে রয়েছে ধরো আসাম, ত্রিপুরা, মেঘালয়, তারপর হচ্ছে ধরো দিনাজপুর, কালিম্পং, এই সমস্ত জায়গার মানুষরাও কিন্তু বাংলাতেই কথা বলছে, কিন্তু তাদের বাংলার টানটা আবার একরকম। আবার এদিকে চলে যাচ্ছ বিহার বা ঝাড়খণ্ডের দিকে, এই দিককার যেগুলো ঝাড়গ্রাম, পুরুলিয়া, এইসব মানুষের বাংলার টানটা কিন্তু আবার অন্যরকম। তাহলে এই যে বিভিন্ন জায়গার মানুষের বিভিন্ন রকম বাংলার টান, এটা দেখেই বোঝা যাচ্ছে যে বাংলা ভাষার কিন্তু বিভিন্ন রকমের রকম ফের রয়েছে। প্রত্যেকে কিন্তু বাংলাতে কথা বলছে, কিন্তু সকলের কিন্তু বাংলা ভাষার একটা টানের পার্থক্য সকলেই লক্ষ্য করতে পারছি আমরা। তো প্রাবন্ধিক যেমন প্রশ্ন করলেন যে তাহলে কোন বাংলা ভাষাকে গ্রহণ করব, তেমনই তিনি উত্তরটাও দিয়ে দিলেন যে আমাদের সেই বাংলা ভাষাটিকে গ্রহণ করতে হবে যা কালের নিয়মে ধীরে ধীরে বলবান হচ্ছে, শক্তিশালী হচ্ছে। অর্থাৎ কোন ভাষাটা? সেই কলকাতার ভাষা অর্থাৎ রাঢ়ী ভাষাকেই আমরা আমাদের প্রধান বাংলা ভাষার মাধ্যম রূপে গ্রহণ করব। পূর্ব পশ্চিম যেদিক হইতেই আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখেছি সেই ভাষাই লোকে কথা কয়। তখন প্রাবন্ধিক বলছে পূর্ব পশ্চিম যে কোনো বিদেশ থেকে যেখান থেকে কেউ আসুক না কেন, কলকাতায় বেশ কিছুদিন কাটালেই, তার জলহাওয়া সয়ে গেলেই যেন মনে হচ্ছে মানুষ সেই কলকাতার ভাষাতেই কথা কওয়া শুরু করে দিচ্ছে। তাহলে কলকাতা ভাষার প্রভাব অনেকটা বেশি। তখন প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম থেকে হতে বৈদ্যনাথ পর্যন্ত, কোথা থেকে? চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত এই কলকাতার ভাষাই চলবে। তখন প্রাবন্ধিক একটা সম্ভাবনার কথা তুলে ধরলেন আমাদের কাছে। তিনি বলছেন যখন এরকম একটা ঘটনা দেখছি যে বাইরে থেকে যত লোকে আসুক না কেন, কলকাতায় কিছুদিন থাকলে তিনিও কলকাতার ভাষা আয়ত্ত করে ফেলছেন, তখন আস্তে আস্তে প্রকৃতি দেখিয়ে দিচ্ছে দেখো কোন ভাষাকে গ্রহণ করতে হবে, কোন ভাষায় লিখতে হবে। তাহলে কোন ভাষা? কলকাতার ভাষা, চলিত ভাষাতে লেখালেখি করতে হবে। আমরা লেখালেখির ক্ষেত্রে সংস্কৃত ভাষাকে ব্যবহার করব না, গূঢ় জটিল ভাষার কথা বলবো না। আমরা আমাদের চলিত ভাষায় যেমন কথা বলতে পারি, চলিত ভাষাকে আমরা লেখ্য রূপও দান করতে পারি। এটাই প্রাবন্ধিকের মূল উদ্দেশ্য। যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে।
যত রেল ব্যবস্থার আরো প্রচলন ঘটবে ভারতে, এখনকার সময় যেমন অনেকটাই আমরা রেল ব্যবস্থা সয়ে গেছে, রেলের প্রচুর প্রচুর উন্নতি হয়েছে, কিন্তু তৎকালীন সময় যখন 1900 সালের কথা বলছি, তখনকার সময় আজ থেকে প্রায় 120-25 বছর আগেকার কথা বলছি, তখন তো এরমভাবে রেলের প্রচলন আমাদের ভারতবর্ষে ছিল না। তা তিনি একটা আশাবাদী কথা এখানে ধরে রেখেছেন যে যত এরকম রেল ব্যবস্থা ধীরে ধীরে প্রচলন হবে, রেলের আরো সম্প্রসারণ হবে, তত পূর্ব এবং পশ্চিমের মধ্যেকার যে ভেদ সেটা যেন আস্তে আস্তে উঠে যাবে। সব জায়গায় তখন প্রচলিত হবে কোন ভাষা? চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ, এদিকের বঙ্গদেশ থেকে ওদিকের সমস্ত জায়গায়, সুদূর ভারতের বৈদ্যনাথ পর্যন্ত যত রেল গতাগতির পরিবর্তন হবে, আরো প্রসার ঘটবে, পূর্ব পশ্চিমের ভেদ উঠে গিয়ে তখন কলকাতার ভাষাই সবচেয়ে সর্বসেরা হয়ে উঠবে, অর্থাৎ কি কলকাতার ভাষাই তখন সর্বদেশে ছড়িয়ে পড়বে। তিনি আশাবাদী এই বিষয়টা নিয়ে। কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা এখানে হচ্ছে না, কোন ভাষা জিতছে সেটিই দেখো। প্রাবন্ধিক বলছেন আমি এখানে বলছি না যে কোন ভাষা সংস্কৃতর বেশি নিকট, হিন্দি, সংস্কৃত, মালায়ালাম, কন্নড় না বাংলা, এটার কথা আমি বলছি না, কিন্তু আসল মূল কথাটা হচ্ছে কোন ভাষাটি জিতছে দিনের শেষে, সেটাই হচ্ছে মূল কথা। কোন ভাষা জিতছে? রাঢ়ী ভাষা বা কলকাতার ভাষা জিতছে, এটাই হচ্ছে দিনের শেষে সঠিক কথা। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকেই ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। দুর্দান্ত কথা বলেছেন প্রাবন্ধিক। বলছেন আস্তে আস্তে যখন দেখবো এই সমস্ত ব্যারিয়ার বা ভেদাভেদ উঠে যাচ্ছে, কি হচ্ছে না অল্প দিনের মধ্যে কলকাতার ভাষাই সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন আর এরকম উপভাষার প্রচলন থাকবে না, কলকাতার ভাষাতেই সারা বঙ্গদেশের মানুষ কথা বলবে। তখন যদি পুস্তক অর্থাৎ বইয়ের ভাষা এবং ঘরে কওয়ার কথার ভাষাকে আমরা যদি এক করে দিতে চাই, তাহলে বুদ্ধিমান, যিনি বুদ্ধিমান ব্যক্তি তিনি কি করবেন? কলকাতার ভাষাকেই মানে কি করতে পারেন? তিনি ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন, অর্থাৎ কি তিনি মূল কলকাতার ভাষাকেই গ্রহণ করবেন। লেখার ভাষা, ঘরে কওয়ার কথা বলার ভাষা সবটাই তিনি কলকাতার ভাষাতেই তখন তিনি কথা বলবেন। তিনি লিখছেন আলাদা ভাষায়, ঘরে আলাদা ভাষায় কথা বলছেন, আবার কলকাতার গিয়ে অন্যরকম ভাষায় কথা বলছেন, তখন কিন্তু আর এই ভেদাভেদটা থাকবে না। তখন ঘরে কথা বলার জন্য, লেখার জন্য এবং সামাজিকভাবে নিজেদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের জন্য কলকাতার ভাষাটাই প্রধান হয়ে উঠবে তখন। এথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে, সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। প্রাবন্ধিক বলছেন এভাবে তোমার আঞ্চলিক যে গ্রাম্য দুষ্টতা রয়েছে, ধরো তোমার গ্রামে এক প্রকার বাংলা ভাষায় কথা বলতে হয়, তুমি এমন গোড়া মানুষ যে তুমি গ্রামের বাইরে যখন পদার্পণ করছো অন্য জায়গাটাকে তুমি মানিয়ে নিতে পারছো না, তুমি সেই তোমার গ্রাম্য ভাষাতেই কথা বলছো এবং সেখানকার মানুষ তোমার ভাষা কিছু বুঝতে পারছে না, তুমি হয়তো বাংলাই বলছো কিন্তু এমন কিছু গ্রাম্য টার্ম ব্যবহার করছো তুমি যেগুলো কিন্তু তাদের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না। তাই প্রাবন্ধিক বলছে দেখো, যখন কলকাতার ভাষায় সর্বেসর্বা হবে, কলকাতার ভাষায় সব থেকে উচ্চস্থানে পৌঁছবে, প্রাকৃতিক নিয়মে সেটাই যত বলবান হচ্ছে, আস্তে আস্তে এটাই যখন সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে, তখন কিন্তু তোমার এই গ্রাম্য দুষ্টতাকে একটু তোমাকে বর্জন করতে হবে, অর্থাৎ কি ভাষান দিতে হবে, কবি বলে প্রাবন্ধিক বলেছেন। তিনি বলছেন কারণ যেই ভাষা দেশের জাতির কল্যাণ সাধনের জন্য এগিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তোমাকে এইটুকুনি স্যাক্রিফাইস করতেই হবে। অর্থাৎ কি প্রাবন্ধিক বলেছেন যে সেখানে তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি একটু তোমায় ভুলে যেতে হবে। ভাষা ভাবের বাহক, ভাষা তোমার মনের ভাবকে বহন করছে, তাই ভাবটাই হচ্ছে প্রধান। তাই প্রাবন্ধিক বলছে ভাবটাই সেখানে প্রধান, ভাষা পরে। প্রাবন্ধিক বলছেন ভাষা হচ্ছে ভাবের বাহক, আমি কি বলতে চাইছি, আমার ভাবটা কি, সেটা তার ভাষা সেই ভাবটাকে বহন করছে, সেখানে আমাদের ভাবটাই প্রধান, ভাষাটাও কিন্তু প্রধান না। ধরো তুমি বাংলা ভাষায় কথা বলো, তোমার প্রতিবেশী বন্ধু হিন্দিতে কথা বলে, হতেই পারে এরকম একটা, তো তুমি বাংলা ভাষায় কথা বলে তোমার মার কাছ থেকে জল চাইছো বা কিছু একটা চাইছো, তুমি তোমার ভাবটা কি বলবে? মা আমাকে এক গ্লাস জল দাও তো। তোমার ভাবটা কি সেখানে? জল চাওয়া, তৃষ্ণা পেয়েছে, তুমি জল খেয়ে তৃষ্ণাটাকে নিবারণ করবে। তোমার পাশের বাড়ির বন্ধু হিন্দিতে একটি কথা বললে এসে, যে সেও বলল যে কাকিমা আমাকেও এক গ্লাস জল দিন, তাহলে তার ভাষাটা সে হিন্দিতে বলল, তুমি তোমার ভাষা বাংলাতে বললে, কিন্তু দুজনের ভাবটা তো একই, জল চাওয়ার ভাবটা, তাতে ভাষা আলাদা হতেই পারে। আবার কেউ ধরো তোমার প্রতিবেশী একজন গুজরাটি,
সে গুজরাটি ভাষায় তোমাকে সেম ওই জল চাওয়ার ঘটনাটি বললো, তার ভাবটাও কিন্তু সেম, কিন্তু ভাষাটা আলাদা, তাই না? তাই প্রাবন্ধিক বলছে যে ভাষা হচ্ছে ভাবের বাহক, ভাষা ভাবটাকে বহন করে নিয়ে চলে, তাই সেখানে ভাবটাই প্রধান, ভাষাটা কিন্তু সেখানে প্রধান নয়। হীরেমতির সাজ পরানো ঘোড়ার ওপর বাঁদর বসালে কি ভালো দেখায়? সংস্কৃতের দিকে দেখো দেখি। তখন বলছে, একটু তুলনা করে একটু তুচ্ছই করছেন কথাটার মধ্যে, একটু এখানে হেয় করার কথা রয়েছে। বলছে হীরেমতির সাজ পরানো ঘোড়ার ওপর, ধরো একটু সুন্দর ঘোড়া, তুমি তাকে হিরে মণি মুক্তা মানিক দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছো, কিন্তু তার উপর তুমি বসিয়ে রেখেছো কাকে? একটি বাঁদরকে। তাহলে কি সেই জিনিসটা মানাচ্ছে? একটি সুন্দর ঘোড়াকে তুমি সাজসজ্জায় পরিপূর্ণ করে তার উপর কাকে বসিয়ে রেখেছো? একটি বাঁদরকে বসিয়ে রেখেছো। তাহলে কি সেটা মানানসই হলো? বিষয়টা হলো না তো। এই দেখো না, সংস্কৃতের দিকে দেখো, কবি এখানে একটা উপমা বা তুলনা করছেন, ওই জিনিসটার সাথে, ঘোড়ায় বসা বাঁদরটির সাথে সংস্কৃতের তুলনা করছেন। কেন? এখানে বলছেন ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবরস্বামীর মীমাংসা ভাষ্য দেখো, ব্রাহ্মণ একজন বৈদিক ঋষি, তার সংস্কৃত ভাষা দেখো, সবরস্বামী দার্শনিক সংস্কৃতজ্ঞ, তার লেখা মীমাংসা ভাষ্য দেখো, কিংবা পতঞ্জলির লেখা মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করাচার্যের ভাষ্য দেখো, আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো। কেন বলছেন প্রাবন্ধিক? বলছে সংস্কৃত তো উজ্জ্বল, তার সাহিত্য ক্ষেত্রে এতটাই উজ্জ্বল, যে কোনো সাহিত্যকে টক্কর বা টেক্কা দিতে পারে। কাদের কথা বলছেন? ব্রাহ্মণের লেখা সংস্কৃত বই, সবরস্বামীর মীমাংসা ভাষ্য, পতঞ্জলির মহাভাষ্য, আচার্য শঙ্করের ভাষ্য, দুর্দান্ত সব লেখকদের লেখনীর কথা তিনি বলছেন, যেগুলো সংস্কৃতের ভাষায় লেখা। সেগুলো তো অন্যান্য সাহিত্যের ধারে কাছেও যেতে পারবে না, সেগুলো তো অনেক উচ্চ স্থানে, অন্যান্য সাহিত্য তার ধারে কাছেও আসতে পারবে না। কিন্তু বর্তমান কাল, অর্বাচীন কাল, এই সময় সংস্কৃত দেখো কত আকাশ পাতাল তফাৎ, তাই না? এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। তার একটা নিদর্শন দিয়ে কবি প্রাবন্ধিক বলছেন যে দেখো, বলে রাখি, যখন ভাষা বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, তখন আমরা জ্যান্ত ভাষা বলতে পারি। সংস্কৃত প্রাচীনকালে, তখন যখন বৈদিক ব্রাহ্মণ্য যুগ চলছিল, তখন সংস্কৃত একটা প্রধান ভাষা বা মাধ্যম ছিল। তখনকার ভাষাকে আমরা জ্যান্ত ভাষা বা সংস্কৃতকে জ্যান্ত ভাষা বলতে পারি। কিন্তু বর্তমান কালে তার কিন্তু কোনো প্রচলন নেই, তাই জন্য মরে গেছে সেই ভাষা, এবং মরা ভাষাকে মৃত ভাষাই বলতে হবে। প্রাবন্ধিক এটা নির্দেশ করে দিয়েছেন। যত মরণ নিকট হয়, নূতন চিন্তা শক্তির যত ক্ষয় হয়, ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। বাপরে, সে কি ধুম! 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসি। আহা, কি প্যাঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ! ওসব মরার লক্ষণ। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ করলো, তখন এইসব চিহ্ন উদয় হলো। প্রাবন্ধিক দুর্দান্ত একটা দিক নির্দেশ করেছেন আমাদের দিকে। তিনি বলছেন দেখো, যত মরণ নিকট হয়, মানে কি কোনো ভাষার ক্ষেত্রেই আমি যদি বলি, ভাষা যত মৃত অবস্থার দিকে এগিয়ে যায়, যখন তার ধীরে ধীরে প্রচলন কমতে থাকে, তখন নতুন চিন্তা শক্তিরও উদ্ভাবনী আর থাকে না। আমরা সংস্কৃত সাহিত্যে কত সাহিত্যিকদের কথা পাচ্ছি, কালিদাস, ভবভূতি, মাঘ, ভারবী, দণ্ডী, ঠিক আছে, তারপর হচ্ছে অনেক অনেক এরকম পাচ্ছি, ব্রহ্মগুপ্ত, তারপর বরাহমিহির, আর্যভট্ট, এরকম বহু বহু আমরা আমাদের সংস্কৃতের উজ্জ্বল নক্ষত্রদের কথা পাচ্ছি। তখনকার সময় উজ্জ্বল শীর্ষস্থানে অধিষ্ঠান করছিল, কিন্তু ধীরে ধীরে তার যত প্রচলন কমতে থাকছে, তার উদ্ভাবনী ক্ষমতা ধীরে ধীরে যত কমতে থাকছে, তখন কিন্তু দু একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। তারা এই সমস্ত লেখার যখন উদ্ভাবনী শক্তি কমে যাচ্ছে, তখন দু একটা ফুলচন্দন দিয়ে ভালো ভালো জিনিস লিখে আমি সেটাকে ছাপানোর চেষ্টা করছি, কিন্তু মানুষের মধ্যে কিন্তু আসলে সেটা প্রভাব বিস্তার করছে না, কারণ প্রচলন তার ধীরে ধীরে কিন্তু ক্রমশ কমে যাচ্ছে। বাপরে, সে কি ধুম! 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসি। তখন প্রাবন্ধিক বলছেন দেখো, কি একটা উদ্ভট, একটা অদ্ভুত ব্যাপার না? তুমি একটা সংস্কৃত কিছু লিখতে যাচ্ছ, 10 পাতা তুমি এমন ভাবে লিখলে, সুন্দর করে দণ্ডিন ও পদলালিত্যম, দণ্ডির মতো সুন্দর সুন্দর বিশেষণ, সমাসবদ্ধ পদ, সন্ধিযুক্ত পদ দিয়ে দিয়ে হঠাৎ করে একটা জায়গায় 10 পাতা পর তুমি লিখে দিলে রাজা আসিত। এবার এখানে কি সেটা মানানসই হলো? তুমি যেখানে আগের লেখাগুলো সুন্দর সুন্দর বিশেষণ, অলংকার, ছন্দ, তারপর হচ্ছে তোমার উপমা,
আরও রয়েছে তুমি যদি ব্যবহার করো সমাসের ব্যবহার, সন্ধির ব্যবহার করে এত সুন্দর সুন্দর কথা লিখলে, হঠাৎ করে এক জায়গায় লিখে দিলে রাজা আসিত। এতগুলো 10টা বিশেষণের সাথে ওই শব্দটা কি মানানসই হলো? রাজা আসিত মানে রাজা ছিল। এবার রাজা শব্দটা কি সংস্কৃত শব্দের সঙ্গে খুব একটা মানানসই? রাজার আরো অনেক শব্দ রয়েছে, নৃপ রয়েছে, নরাধিপতি রয়েছে, ঠিক আছে, নরেশ্বর রয়েছে, ঠিক আছে, নরপতি রয়েছে, নৃপ শব্দটি রয়েছে। তাহলে সেখানে তুমি না লিখে লিখলে রাজা। তাহলে রাজা শব্দটা কি 10টা বিশেষণের সাথে মানানসই হলো? তাহলে মানানসই ব্যাপারটা যেখানে নেই, তাহলে সেই ভাষাটাকে আমরা কিন্তু গ্রহণ করতে পারছি না। প্রাবন্ধিক বলছে, আহা কি প্যাঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ। তখন মনে হচ্ছে যেন ওই সমস্ত সমাস, বিশেষণ, শ্লেষ, অলঙ্কার প্রয়োগ করে তুমি সেই ভাষাটিকে কোনো রকমে জীবিত রাখার চেষ্টা করছো। কিন্তু প্রাবন্ধিক বলছে ওসব করেও কিছু হবে না, ওগুলো হচ্ছে মরার লক্ষণ। যখন কোনো কিছু মৃত অবস্থায় থাকে তখন সেটাকে বাঁচানোর চেষ্টা আমরা খুব দৃঢ়ভাবে করে থাকি, তাই তো? মানে মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তিকেও আমরা বাঁচানোর তীব্রভাবে চেষ্টা করি। এবার ধরো তুমি তোমার বাড়িতে একটা পচা মাছ নিয়ে এসছো, 2 দিন ধরে তুমি ফ্রিজে রেখে খাওয়া দাওয়া করছো এবং মাছটা দেখে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে, কিন্তু কি করবো, পয়সা দিয়ে কেনা, ফেলা যাচ্ছে না। তখন তুমি কি করবে, এই মাছটাকে রসিয়ে কষিয়ে ভালো করে রান্না করে তারপর তার উপর গার্নিশিং করে সুন্দর করে প্লেটে করে পরিবেশন করবে। তো একটা যে টাটকা মাছ সেটাকে তুমি সাধারণ ঝোল ভাত করেও খেতে পারো, কিন্তু যে মাছটা মরা, সেই মাছটা নষ্ট হয়ে গেছে, সেই মাছটাকে তোমাকে নানা রকম উপাদান দিয়ে রান্না করে প্রেজেন্ট করতে হচ্ছে, তাকে গার্নিশ করতে হচ্ছে, সুন্দর পাত্রে পরিবেশন করতে হচ্ছে। বিষয়টা এখানে সেরকমই কিছুটা, যার মধ্যে একটা অথেন্টিসিটি বা একটা বলা যাচ্ছে, ওই যে প্রাবন্ধিক বলছে না, চলিত ভাষার মধ্যে অল্পেও অনেক, এইটুকুনি দিয়েও আমরা এত বড় ভাবটাকে বোঝাতে পারছি। কিন্তু সংস্কৃত যেহেতু আর প্রচলন নেই, তাই সেই ভাষাটাকে আমরা গ্রহণ করতে পারবো না, ওটাকে মৃত ভাষাই বলতে হবে। এই যেহেতু আমাদের এখানে প্রচলন নেই, তাই জন্যই কিন্তু আমরা সেই ভাষাটাকে কি করছি না, সাধারণ প্যাঁচোয়া বিশেষণ, শ্লেষ, অলঙ্কার প্রয়োগ করে করে যেন মনে হচ্ছে ওই রান্নাটার উপর গার্নিশ করে করে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। বোঝা গেল বিষয়টাকে? এবার যখন দেশটা উচ্ছন্নে যেতে আরম্ভ হলো তখনই এইসব চিহ্ন উদয় হলো। যখন আমাদের দেশটা উচ্ছন্নে যাবে বলে ঠিক করলো, তখনই যেন এইসব বিভিন্ন রকমের যে এই কাজগুলো হওয়া শুরু করলো, এইসব লক্ষণগুলো যেন আমাদের সামনে প্রকট হয়ে উঠলো। তারপর বলছে দেখো, ওটি শুধু ভাষার নয়, সকল শিল্পতেই এলো। তখন প্রাবন্ধিক বলছে দেখো, ওই লক্ষণটা কিন্তু শুধুমাত্র ভাষায় আসলো না, সকল প্রকার শিল্পতেও কিন্তু ওই লক্ষণটা আসলো। একদম যখন দেশটা উচ্ছন্নে যেতে থাকলো, প্রত্যেকটা জায়গায় যে টালমাটাল ব্যবস্থা, সেটা যেন সকলের চোখে সামনে আসতে লাগলো। বাড়িটার না আছে ভাব, না আছে ভঙ্গি, থামগুলো কুদে কুদে সাড়া করে দিলে। তখন বলছে প্রাবন্ধিক যে দেখো, আমরা বাড়ি তৈরি করতে চাই। এখন চারিদিকে প্রাবন্ধিকদের সময়কার কথা বলছে, যখন তিনি প্রবন্ধটা লিখছেন সেই সময়ের কথা তিনি বলছেন যে দেখো, কোনো জায়গায় তুমি যাও, এক একটা বাড়ি দেখে এমন অদ্ভুত বাড়িটা দেখতে লাগবে যেন দেখে অবাকই হতে হবে। বাড়িটার না আছে ভাব, না আছে ভঙ্গি, কেমন একটা উদ্ভট দেখতে বাড়ি। কিন্তু দেখো, বাড়ির সামনেটা যে থামগুলো রয়েছে, যে পিলারগুলো রয়েছে, সেগুলোকে কুদে কুদে, অর্থাৎ কি সেগুলোকে মানে ছেনি হাতুড়ি দিয়ে আঘাত করে করে তাকে একেবারে চারু শিল্পকলায় ভরে সুন্দর করে সাজিয়ে তুলেছে। কিন্তু বাড়ির ভেতরটা বা বাড়ির আঙ্গিকটা দেখে মোটেই পদের লাগছে না। তাহলে কি কোনো বাড়িটা কাজের হলো? তুমি তোমার একটা বাড়ি করেছো, বাড়িটা অত্যন্ত অগোছালো, অপরিষ্কার, অবিন্যস্ত, কিন্তু বাড়ির সামনের গেটের পিলারগুলো তুমি খুব সুন্দর করে সাজিয়েছো। তাহলে কি সেটা তোমার বাড়িটা দেখতে ভালো লাগবে? লাগবে না তো। আমাকে সামগ্রিকভাবে বাড়িটা ভালো করে তুলতে হবে। একটা বাড়ি কখন ভালো হয়? যখন তার বাড়ির একটা সঠিক পরিচ্ছন্নতা থাকে, মানুষগুলো ভালো হয়, প্রত্যেকটা সময় শান্তি, স্নিগ্ধতা বিরাজ করে, তাহলে তো সেটা বাড়ি বলে আমি মনে করব। একটা হোম থেকে বাড়ি তৈরি করার তো এটাই লক্ষণ। তুমি সাধারণভাবে তোমার বাড়ির সামনে পিলার চারটেকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখছো, কিন্তু বাড়িটা অপরিষ্কার, অবিন্যস্ত, দুর্গন্ধ বেরোচ্ছে, লোকেরা ভালো না, সারাদিন চিৎকার চেঁচামেচি হচ্ছে, তাহলে কি সেই বাড়িটাকে বাড়ি বলতে পারবো? না। কিন্তু দেখা যাচ্ছে শুধু ভাষা বা সাহিত্যের ক্ষেত্রে নয়, যেন শিল্পকলার ক্ষেত্রেও এই এমনই এক প্রকার একটা টালমাটাল বা ডামাডোল অবস্থা দেখা যাচ্ছে। গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্মরাক্ষসে সাজিয়ে দিলে, কিন্তু সেই গয়নায় লতা পাতা, চিত্র বিচিত্রকর কি ধুম। তখন প্রাবন্ধিক আরো উদাহরণ দিচ্ছে শিল্পকলার ক্ষেত্রে। তিনি বলছেন যে গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্মরাক্ষসী। অলংকার, গয়না, যেটা তুমি কোথায় পড়ছো, নারীরা অলংকার কোথায় পড়ে? গলায় পড়ছে, কানে পড়ছে, নাকে পড়ছে, মাথায় টিকলি পড়ছে, গলায় হার পড়ছে, হাতে বালা পড়ছে।
সেই অলংকার সমস্ত যেন এখনকার আর অলংকারগুলো নিজের জায়গায় বসছে না। আমরা কানের মহিলাদের পড়তে দেখি কোথায়, এইখানটা পড়তে দেখি, কিন্তু কানের পড়ার ধুম এখন এখানেও চলে এসেছে, তাই তো? মানে নাকের অ্যাকচুয়ালি কথাটা বলছি, কানের আমরা কোথায় পড়তে দেখি, এইখানটা সাধারণত, কিন্তু কানের এখন এই সমস্ত পুরো কান জুড়ে এই জায়গাটা ক্লিপিংস কানেরও কিন্তু চলে এসছে। ঠোঁটের এখানে অনেকে বাঁধানো শুরু করেছে, ঠিক আছে, এইখানটা দেখতে হবে অনেকের থাকে। তো বলছে যেখানে অলংকারগুলির বসার কথা সেগুলো না বসে যেন কিরকম মনে হচ্ছে ঘাড় ফুঁড়ে নাক ফুঁড়ে এদিক ওদিক দিয়ে ফুঁড়ে দিয়ে এদিক ওদিক দিয়ে সেগুলোকে বসিয়ে দিয়ে একজন ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিল। এক কিম্ভূত কিমাকার অদ্ভুত দর্শন ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিচ্ছে নিজেকে মহিলারা। তারা সঠিক জায়গায় অলংকারটা পড়ছে না, শিল্পটাকে শিল্পের মতো করে পড়ছে না, যেখানে সেখানে সেগুলোকে স্থায়ীভাবে অবস্থান দিয়ে নিজেকে ব্রহ্ম রাক্ষসী করে তুলছে, দেখতে অদ্ভুত দর্শন করে তুলছে নিজেকে। কিন্তু সেই গয়নায় তো লতা পাতা বিচিত্র চিত্রকর কত ধুম, গয়নাটার মধ্যে তো অনন্ত সুন্দর কারুকার্য রয়েছে, তাহলে সেটাকে সঠিক জায়গায় বসাও, যেটা সেখানে বসানোর কথা সেখানে বসেই তার সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করো, তা না করে অন্য সব জায়গায় বসে সেগুলোকে নিজেদেরকেই ব্রহ্ম রাক্ষসীর মতো সাজিয়ে তুলছে। প্রাবন্ধিক বলছে গান হচ্ছে কি, কান্না হচ্ছে কি, ঝগড়া হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরতৃষিও বুঝতে পারে না। আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম, সে কি আঁকা বাঁকা ডামাডোল 36 নারীর টান, তাই রে বাপ। তার উপর মুসলমান ওস্তাদদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব, ওগুলো শোধরাবার লক্ষণ হচ্ছে। এখন ক্রমে ক্রমে বুঝবে যে যেটা প্রাণহীন, যেটা ভাবহীন, সে ভাষা শিল্প সে সঙ্গীত কোনো কাজেরই নয়। প্রাবন্ধিক বলছে শুধুমাত্র বাড়ির শিল্পতে নয় কিংবা অলংকার শিল্পতে নয়, সঙ্গীত শিল্পের জন্য একটা আমূল পরিবর্তন এসছে এখনকার সময় দেখা যাচ্ছে। প্রাবন্ধিক বলছেন সেটা গান হচ্ছে নাকি কান্না হচ্ছে নাকি ঝগড়া হচ্ছে তা বোঝার উপায় নেই। আসলে যে গানের যে মাধুর্য, তুমি গান শুনলে তোমার মনে একটা শান্তি বিরাজ করবে, তুমি সুরের লহরীতে ভেসে যাবে, কিন্তু সেই গানের না আছে মাথা না আছে মুন্ডু, সেটা গান হচ্ছে না চিৎকার হচ্ছে নাকি বলা যেতে পারে ঝগড়া হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। গানের লিরিক্স এমন কিছুই বুঝতে পারছো না, সুর তাল কিছুই জানোনি, তার কি ভাব, সেই গানটি কি ভাবে ব্যক্ত হচ্ছে, কি বোঝানোর চেষ্টা করছে, তার কি উদ্দেশ্য, তা ভরতৃষিও বুঝতে পারবেন না, স্বয়ং ভরতমুনিও সেটা বুঝতে পারবেন না যিনি নাট্যশাস্ত্র রচনা করে গেছেন। আবার সেই গানের মধ্যে প্যাঁচের কি ধুম, সেই গানটা অত্যন্ত প্যাঁচালো, এত সুরে সুরে তালে তালে গন্ডগোল পাখি একটা ডামাডোল সৃষ্টি হয়েছে যে সেই সুর গান তালের কোনো কিছুই বোঝা যাচ্ছে না। সে কি আঁকা বাঁকা ডামাডোল 36 নারীর টান, তাই রে বাপ। তার উপর মুসলমান ওস্তাদ, মুসলমান যারা গায়ক রয়েছেন, কাওয়ালির গায়ক যারা, গজল গায় যারা, তাদের মতো করে দাঁতে দাঁত চেপে নাকি সুরে গান গাওয়া শুরু করেছে। আরে ভাই সরল ভাবে করো, যে জিনিসটা সোজা পথে হবে সেটাকে তোমরা কেন বাঁকা পথে নিয়ে যাচ্ছ? প্রাবন্ধিকের প্রশ্ন এটাই, যে শিল্পক্ষেত্রেও সেই আমূল পরিবর্তনটা যেন এখন দেখা যাচ্ছে। তখন প্রাবন্ধিক বলছে এগুলোকে শোধরাবার লক্ষণ এখন হচ্ছে, এগুলোকে শুধরে নেওয়ার লক্ষণ বা শুধরে নেওয়ার সময় এখন এসে গেছে। এখন ক্রমে ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা হোক শিল্প হোক সঙ্গীত হোক কোনো কাজের নয়। তাই এখন বুঝতে শেখো যেটার মধ্যে ভাব নেই প্রাণ নেই সেটা মৃতই, সেটাকে পরিবর্তন করার সময় এসছে। সেটা ভাষাই হোক শিল্প হোক আর গানই হোক না কেন, যেটা মরা পচা যেটাকে আমরা গ্রহণ করতে পারবো না সেটাকে বর্জনই করতে হবে। সেটাকে কোনো মতেই সুন্দর সুন্দর করে সাজিয়ে শোপিসে আলমারিতে সাজিয়ে রাখলে হবে না, সেটাকে বর্জন করে ভালো খাঁটি জিনিসকে তোমাকে তোমার যত্নের জায়গায় রাখতে হবে। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে যাবে। যখন তুমি তোমার এই জিনিসগুলোকে পাল্টে দেবে, ভাবহীন প্রাণহীন বস্তুগুলোকে কাজের নয় বলে তুমি বর্জন করবে এবং নতুন জিনিসকে আমদানি করবে, তখনই দেখবে তোমার কি তোমার জীবনে বল আসবে। তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত সব ক্ষেত্রে আপনা আপনি জিনিসটা ভাবময় প্রাণপূর্ণ হয়ে উঠবে। সেটাকে আর কৃত্রিম বলে অবহেলা করা যাবে না, সেটার মধ্যে আপনা আপনি ভাবের সঞ্চার হবে, মাধুর্য আসবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 চাঁদি বিশেষণেও নেই, মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা লাইনটা। দুটো চলিত কথায় আমি যেভাবে আমার মনের ভাবটাকে প্রকাশ করতে পারবো, সেই মনের ভাবটা প্রকাশ করার জন্য চাঁদি 2000টা বিশেষণ লাগিয়েও সেই ভাবটাকে প্রকাশ আমি করতে পারবো না। তাই প্রাবন্ধিকের মূল বক্তব্য চলিত ভাষাকে গ্রহণ করো। চলিত ভাষা এমন একটা ভাষা যেটার মধ্যে প্রাবন্ধিক বলেছেন না, তার মধ্যে অল্পেতে অনেক, যখন যেভাবে রাখো যখন যেভাবে প্রেজেন্ট করো সেভাবেই থাকে, তার পরিবর্তনটা হয় না খুব একটা।
আমাকে সেটাকেই বহন করে নিয়ে যেতে হবে। তাই প্রাবন্ধিক বলছেন দুটো চলিত ভাষায় যখন তুমি কথা বলবে, চলতি ভাষায় যখন তুমি কথা বলবে, 10,000 বিশেষণযুক্ত সাধু ভাষা দিয়েও তুমি তোমার সেই মনের ভাবটা প্রকাশ করতে পারবে না, যতটা তুমি চলিত ভাষায় একদম সামান্য কটা কথা বলেই প্রকাশ করে দিতে পারবে। তখন দেবতার মূর্তি দেখলে ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়ি ঘর দৌড় সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। দুর্দান্ত লাস্টের লাইনটা বলছে। কখন? যখন তুমি এই সমস্ত বলা যেতে পারে মৃত জিনিসগুলিকে বর্জন করে সজীব নতুন জিনিসগুলিকে তোমার জীবনে আহ্বান করে ডেকে আনবে, তখন দেখবে তোমার কাছে সবকিছুই মধুময় বলে মনে হবে। তখন যে কোনো দেবমূর্তি দেখলে নিজের মন থেকে আপনা আপনি ভক্তির উদয় হবে। যে কোনো অলংকার পরিহিতা নারীকে দেখলে তাকে দেখলে দেবী বলে, তাকে ব্রহ্ম রাক্ষসী নয়, সঠিক জায়গায় অলংকার পরিধান করলে বা মানে পড়লে তাহলে কিন্তু তাকে দেবী বলে স্মরণ করতে ইচ্ছা করবে। আর প্রত্যেকটি বাড়ি তখন কি হবে? প্রত্যেকটি বাড়ি ঘর তখন প্রাণ স্পন্দনে ডগমগ করবে, প্রাণ ভরে প্রাণপূর্ণ হয়ে উঠবে, চঞ্চল হয়ে উঠবে। তখন শুধুমাত্র আর থামগুলোকে মানে সুন্দর করার চেষ্টা থাকবে না, বাড়িটিকে তখন আমরা প্রকৃত বাড়ি রূপেই বিবেচনা করতে পারবো, যখন আমরা সামগ্রিক বাড়িটিকে একটি সুষ্ঠু বাড়ি বলে গড়ে তুলতে পারবো। শুধু তার থামগুলো নয়, সঙ্গীতকে সঙ্গীত বলে মনে হবে, ভাষাকে ভাষা বলে মনে হবে। তাই মৃত জিনিসটিকে পরিত্যাগ করে আসল নতুন জিনিসগুলোকে সংযত করতে শেখো, টেনে নিতে শেখো, চলিত ভাষাকে গ্রহণ করতে শেখো, কারণ সেটি হচ্ছে মূল লক্ষণ কোনো জাতির এগিয়ে যাওয়ার পক্ষে। বোঝা গেল আজকের এই বাংলা ভাষার মূল নির্যাসটা কি বলা হয়েছে, যেখানে প্রাবন্ধিক বাংলা ভাষার যে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটাকে আমাদের আরো কাজে লাগাতে হবে এবং এটাকে কোনো মতে হারিয়ে মানে চলে যেতে দেওয়া যাবে না, তারই কথা তিনি এখানে বললেন। বাংলা ভাষা প্রবন্ধে প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ সংস্কৃত ভাষার সাথে একটা বাংলা ভাষার তুলনা টানলেন ঠিকই, কিন্তু সর্বশেষে বাংলা ভাষাকে কিন্তু তিনি শ্রেষ্ঠত্বের আসনেই স্থান দিলেন। তিনি সংস্কৃতকে কিন্তু কোনো মতেই কোণঠাসা করে দেননি, তিনি সমালোচনা করেছেন ঠিকই, কারণ এই সমালোচনাটা দরকার। সংস্কৃত ভাষা যেভাবে বর্তমানে প্রচলন হারিয়ে ফেলছে, তাকে ধরে আঁকড়ে বসে থাকলে আমরা প্রাচীনপন্থী হয়ে যাব। বর্তমান নবযুগের চলিত ভাষা যেভাবে ধীরে ধীরে রাঢ়ী ভাষা বা কলকাতার ভাষা প্রভাব বিস্তার করছে, আমাদেরও কিন্তু তার সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ এইভাবে যদি আমরা মানিয়ে না নিতে পারি, তাহলে বিদ্বজ্জন এবং সাধারণের মধ্যে কোনোদিন সেই লক্ষ্য যোজন দূরত্বটা পূরণ হবে না। তাই প্রাবন্ধিক বাংলা ভাষার মধ্যে থেকে চলিত ভাষা, আমাদের চলিত বাংলা ভাষাকে শ্রেষ্ঠত্বের আসনে মানে বসিয়েছেন। তো আজকের আলোচনা কেমন লাগলো? বাংলা ভাষা তোমাদের প্রবন্ধটা তোমরা বুঝতে পারলে কিনা? অনেক ছোট ছোট জায়গা আমি লাইন করে দাগিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই দাগাবে এই লাইনগুলো, কারণ বহু প্রশ্ন এখান থেকে বারে বারে আসতে দেখা গিয়েছে, তোমরা দেখেছো তোমাদের সহায়িকা বইগুলোতে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করছি তোমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের দিন অন্য কিছু আলোচনা নিয়ে, আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।